আসসালামু আলাইকুম, হোপ ইউ গাইস আর ডুইং গুড। ব্রেইনিয়াক্স ফিজিক্সের তরফ থেকে দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওর যে টপিকটা থাকবে সেটা হলো আপনাদেরই তুলে ধরা কোনো একটা প্রবলেম নিয়ে, অর্থাৎ ব্রেইনিয়াক্স ফিজিক্সে আপনি আপনাদের সমস্যাগুলো জিজ্ঞেস করতে পারেন এবং সেই সমস্যার রিলেটেড একটি সলিউশন ভিডিও আমরা প্রদান করব বা ওই সমস্যাটির সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের সমস্যার আলাদা আলাদাভাবে সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো, অর্থাৎ যে প্রবলেমগুলো ফেস করেন ফিজিক্সের ক্ষেত্রে অথবা ম্যাথের ক্ষেত্রে, সেগুলো অথবা আইসিটি অথবা আইএস, যে কোনো প্রবলেম, এই চারটা বিষয়ে যে কোনো প্রবলেম আপনারা ফেস করলে আপনারা ফেসবুকে আস্ক ব্রেইনিয়াক্স এই হ্যাশট্যাগটা ইউজ করে প্রবলেমটা জানাইতে পারেন, অথবা আমাদের পেজে নক করতে পারেন। আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আপনি আপনার সমস্যাটা দিতে পারেন এবং সেই রিলেটেড সলিউশন ভিডিও আমরা খুব শীঘ্রই প্রদান করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে একটা স্টুডেন্টের তরফ থেকে একটা প্রশ্ন আসছে, সেটা হইতেছে শক্তি সংরক্ষণশীলতা নীতি নিয়ে একটা কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2021 সালের একটা কোশ্চেন সম্পর্কিত। তো আমি কোশ্চেনটা বলার পূর্বে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে এবং তারপরে আমি প্রশ্নটাতে চলে যাব এবং আপনাদের যাদের সমস্যা থাকবে আশা করি সমস্যাটা সলিউশন হয়ে যাবে। যদিও তারপরে সমস্যাটা সলিউশন না হয়, ফ্লোর ইজ ওপেন, আপনি যে কোনো সময় ওই একই টপিকে আবারও কোশ্চেন করতে পারেন। দরকার হলে আমি যে বিষয়টাকে আরও বেশি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আগে আমরা জানি যে গতদিন আমরা কাজ ক্ষমতার শক্তির একটা নর্মাল ভিডিও দেখছিলাম। তো হচ্ছে আমরা শক্তি কাকে বলে এবং তার নিত্যতার সূত্রটা আমরা জানবো। তো শক্তি আমরা বলছিলাম যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির অনেক রূপ রয়েছে, তার মধ্যে একটি রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির যে অনেকগুলো রূপ রয়েছে তার মধ্যে একটি রূপ হইতেছে যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তি জিনিসটা কি? যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর বা কোনো যন্ত্রের আকার আকৃতি বা অবস্থান বা গতির জন্য যে শক্তিটা হয় বা যে শক্তিটা অর্জন করে, সে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে বলা হইতেছে যান্ত্রিক শক্তি। তো আমাদের 9-10-এ যে টপিকটা বেশি আসবে সেটা হলো যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। তার পূর্বে আমি বলে দিই শক্তির সংরক্ষণশীলতার নীতি কী। শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী এই পৃথিবীতে নতুন কোনো সৃষ্টির বা মহাবিশ্বে নতুন কোনো শক্তির সৃষ্টি ঘটে না অথবা ধ্বংসও হয় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এটা হইতেছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, যদিও আমার নিজের ব্যক্তিগতভাবে এই নীতিটাতে কিছুটা সন্দেহ আছে, তারপরেও আমরা জেনে নিই যে হইতেছে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে শক্তির কোনো বিনাশও নাই, শক্তির কোনো সৃষ্টি নেই, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়েছে। আর আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি বলতে যে অঙ্কগুলোর বেশি আসে সেটা হইতেছে, বা যে টপিকগুলো এসএসসিতে আসে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। এখন যান্ত্রিক শক্তিটা কি সেটা আমরা বলছি একটু আগে, যে কোনো বস্তুর আকার, অবস্থান বা গতি জন্য যে শক্তি বা কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি মূলত দুটি শক্তির যোগফল, বিভব শক্তি এবং গতিশক্তি। যান্ত্রিক শক্তি মূলত দুটি শক্তির যোগফল, সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তির যদি আমি নিত্যতা বলি, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বুঝাবে? যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে বুঝাবে হচ্ছে যান্ত্রিক শক্তি সর্বদা সমান থাকবে। যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে বুঝাবে যান্ত্রিক শক্তি সর্বদা সমান থাকবে, অর্থাৎ এই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা সমান থাকবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন ঘটবে না। এটাকেই বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। আমরা একটু পরে আসব। তো যান্ত্রিক শক্তির মধ্যে দুইটি ভাগ রয়েছে, আমরা প্রথমে উল্লেখ করছি, সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। ঠিক আছে, তো বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তু তার অবস্থানের জন্য বা অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। কোনো বস্তু তার অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলা হয়।
বিভব শক্তির সূত্রটা খুবই ইজি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওকে, আর এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর বিভব শক্তির সূত্র। বিভব শক্তি ভি অথবা 9-10 বইয়ে টি দিয়েও প্রকাশ করা আছে, একই কথা, কোনো সমস্যা নাই। তো এই বিভব শক্তি হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এর একক কি? এর একক হচ্ছে জুল, যেটা হচ্ছে কাজের বা শক্তির একক, অথবা এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার, অথবা এটাকে আমরা আরও বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, একই কথা। ঠিক আছে, তাহলে বিভব শক্তির কি গেল? বিভব শক্তির একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমি একদম মৌলিক একক থেকে আমি মাত্রাটা পেয়ে যাইতে পারি। কেজি হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, মিটার যার মাত্রা হইতেছে এল অর্থাৎ লেন্থ, এবং সেকেন্ড এর মাত্রা হচ্ছে টাইম, অর্থাৎ এর মাত্রা হইতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, একক মাত্রাটা খুব সহজে মনে রাখবেন, কারণ এটা থেকে একটা দুটো অবজেক্টিভ আসে, যাতে এটা খুবই ইজি, সবাই পারে, আপনি যেন সে সবার মধ্যেই থাকেন, আলাদা না হয়ে যান। সেকেন্ড যেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা কি? কোনো বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে থাকে তাকে বলা হয় গতিশক্তি। কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে থাকে তাকে বলা হয় গতিশক্তি। অর্থাৎ কাইনেটিক এনার্জি গতিশক্তি হচ্ছে কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, একটা হচ্ছে ভর আর একটা বেগ। একক সব সেম, জুল বা নিউটন মিটার বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, অর্থাৎ দুইটাই সেম। এটা গেল হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। ঠিক আছে, খুব উপর দিয়ে আস্তে অল্প করে বুঝাই দিচ্ছি। একটু বিভব শক্তিটা একটু দেখি। বিভব শক্তিটা খুব সিম্পল, অর্থাৎ কোনো বস্তু, ধর এটা ভূমি থেকে উপরে কোনো একটা বস্তু রয়েছে, ওকে, এটা হইতেছে এইচ উচ্চতায় রয়েছে, বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এটার মধ্যে সঞ্চিত শক্তি ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ, এটাকে বলা হইতেছে বিভব শক্তি। ঠিক আছে, কি বলা হচ্ছে? বিভব শক্তি। আর গতিশক্তি জিনিসটা কি? ধরেন একটা গাড়ি, ঠিক আছে, আমার ড্রয়িং অনেক বাজে, যাই হোক, একটা গাড়ি, বাহ সুন্দর লাগছে, এম ভরের একটা গাড়ি ভি সমবেগে আগায় যাচ্ছে, তাহলে এটার গতিশক্তি হবে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, সিম্পল, খুবই উপর দিয়ে জাস্ট জিনিসটা জেনে নিছি যে বিভব শক্তিটা কি, গতিশক্তিটা কি এবং তার সূত্র। এখন বিভব শক্তি গতিশক্তি আমরা বুঝছি, তাহলে একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এর নিত্যটা যা আমি জেনে নিই, কারণ এই রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসে। ওকে, ধরে নেন একটা বস্তু, কোনো বস্তু যার ভর হচ্ছে এম, এ ভূপৃষ্ঠ বা গ্রাউন্ড থেকে এত উঁচুতে আছে। ওকে, কত উচ্চতা আছে? ধরে নেন যে এইচ উচ্চতায় রয়েছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় রয়েছে? এইচ উচ্চতায় রয়েছে। আচ্ছা, এখানে স্থির রয়েছে, অর্থাৎ এখানে কেউ তাকে ধরে রাখছে, তাহলে এর সঞ্চিত শক্তির পরিমাণটা কত হবে? এর সঞ্চিত শক্তি, এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত আছে, কারণ এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রয়েছে, অর্থাৎ তার অবস্থান পরিবর্তিত অবস্থায় রয়েছে, তো এর অবস্থানের জন্য শক্তি লাভ করবে হচ্ছে এম জি এইচ, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। ওকে, আচ্ছা, এখানে তার গতি কত? তার কোনো গতি নেই, অর্থাৎ এখানে তার গতিশক্তি কত হবে? এখানে যেহেতু তার ভি জিরো, অর্থাৎ তার গতিশক্তি কে ইজ ইকুয়ালস টু জিরো, তার গতিশক্তি কে ইজ ইকুয়ালস টু কত? জিরো, কারণ ভি হচ্ছে জিরো, তাই কেউটা হইতেছে জিরো। ঠিক আছে, আচ্ছা, তো কে জিরো, অর্থাৎ এইখানে যে দুইটা শক্তির যোগফল, অর্থাৎ আমি যদি বলি হয় মোট যান্ত্রিক শক্তি ই, মোট যান্ত্রিক শক্তি ই ইজ ইকুয়ালস টু কী হবে?
বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাইলে এখানে বিভব শক্তি হচ্ছে mgh আর এখানে গতি শক্তি হচ্ছে 0, তার মানে টোটাল শক্তি কত mgh। ওকে, আচ্ছা সেম জিনিসটা যখন নিচে পড়ছে, কোথায় পড়ছে নিচে, তখন তা সে এই জায়গায় ধরে নিচে পড়ে এইখানটায় আসে। ওকে, তাহলে এখানে তার পড়ার ঠিক আগ মুহূর্তে ভি কত, ম্যাক্সিমাম ভি থাকবে হচ্ছে অনেক বেশি, সর্বোচ্চ এই ভি হচ্ছে ছোটো হাতের ভি। ওকে, আচ্ছা আর এখানে একদম পড়ার ঠিক আগ মুহূর্তে সেখানে এইচ সমান কত 0, অর্থাৎ সেখানে এইচ 0 কিন্তু ভি হইতেছে একটা নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে মোট শক্তি হবে ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস কে। তাহলে এখানে ভি 0 আর কে থাকবে এখানে, কেটাকে আসলে যোগ বিয়োগ করলে সূত্রে ফেলাই দিলে এটাও হয়ে যাবে হচ্ছে mgh। আচ্ছা এটা আমরা পরে করতেছি, সূত্রটা ফেলাইতেছি পরে, কারণ আছে। সো আমি এখানে যে জিনিসটা বলতে চাইতেছি সেটা হলো যে যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে যে ভি এবং কে এর দুইটা যোগফল অলওয়েজ সমান হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই এখানে যে কে সমান mgh কীভাবে আসলো। ওকে, আই গেস কারো কঠিন মনে হবে না। দেখেন এখানে যে জিনিসটা আমরা করব সেটা হইতেছে উপরে যখন ছিল তখন ই সমান কত ছিল, ই সমান ছিল হচ্ছে mgh। ওকে, অর্থাৎ উপরে মোট শক্তি ছিল mgh, নিচেও যে মোট শক্তি mgh, অর্থাৎ কে সমান আমি mgh বসাই দিলাম। এটা আমি কিন্তু একটু দেখবো কীভাবে বসাইছি। ওকে, তো আমরা একটু খেয়াল করি, পাশে যাই তাহলে আমাদের জন্য ইজি হবে। তো এখানে দেখেন আমরা জানি যে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্র, আশা করি সবাই এটা জানেন। ঠিক আছে, তো এখানে যখন উপর থেকে পড়তেছিল একদম উপর থেকে, অর্থাৎ তখন এই জায়গাটায় ইউ এর মান কত ছিল 0, ওই জায়গাটায় ইউ এর মান কত 0, অর্থাৎ এইটা বাদ হয়ে গেল 0। আচ্ছা জি হচ্ছে পরন্ত বস্তু পড়তেছে আর এখানে এইচ হচ্ছে এইচ উচ্চতা থেকে পড়তেছে, তাই মানে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh। আচ্ছা তাহলে আমার কে সমান জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে 2gh, অর্থাৎ 2 কাটা, তাহলে কি থাকলো mgh, অর্থাৎ কে সমান পাইছি হচ্ছে mgh। ঠিক আছে, সো তার মানে এখানে ই ইজ ইকুয়ালস টু অলসো mgh, অর্থাৎ উপর এবং নিচে সব সমান। এটাও কিন্তু পরীক্ষার সময় মাঝে মাঝে দিয়ে দেয়, অনেক সহজ প্রশ্ন, বাট এসএসসিতে মাঝে মাঝে দিয়ে দিতে পারে, তো এটা মাথায় রাখবেন, খুব সিম্পল। আচ্ছা আমরা যে জিনিসটার উদ্দেশ্যে আজকে সেই অঙ্কটা হইতেছে দিনাজপুর বোর্ডে 11, এবং এইটা হইতেছে এইটা বুঝলে বাকিটুক খুব ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু আগাই। আচ্ছা দিনাজপুর বোর্ড 21-এ যে প্রশ্নটা আসছে সেটা খুবই সহজ, আমরা এতক্ষণ যা পড়ছি সেম জিনিস, সেম টু সেম। আমি যদি উদ্দীপকটা বলি, উদ্দীপকে বলছে যে 500 গ্রাম ভরের একটি আম, ঠিক আছে, 10 মিটার উচ্চতা একটি আম গাছে ঝুলছে, আমটি অর্থাৎ 10 কত উচ্চতা, এই হচ্ছে 10 মিটার। ওকে, আমটি বিন্দুচ্যুত হয়ে 3 মিটার অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেল। এটা বলেছে যে 3 মিটার অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেল। আচ্ছা তাহলে এর উচ্চতা হবে হইতেছে এখান থেকে মানে ভূপৃষ্ঠ থেকে আসছে 7 মিটার। ওকে, এইচ প্রাইম দিয়ে প্রকাশ করছি আমি। এখন বলতেছে যে আমটি বিন্দুচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি না। তো তার মানে বলতেছে যদি আমটি এখানে কোনো জায়গায় আটকে না যেত, অর্থাৎ আমার এই অংশটুকু লাগবে, যদি কোথাও আটকে না যেত সেক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার যে নীতিটা আছে সেটাকে সমর্থন করত কি না। তো আমরা দেখে নিই, তো আমটি যদি আটকে না যেত তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা আমরা একটু চেক করি। তাহলে আমটি ছিল হইতেছে একদম সেম
এখানে ধরেন আমি আম কেমনে আঁকে, আচ্ছা ভেরি ব্যাড আম, ওকে আম বাদ, মনে করেন এখানে আম আছে, ওকে, এবং এটা হইতেছে ভূমি। তাহলে আমটি উচ্চতায় আছে, কত উচ্চতায়? আমটি আছে হচ্ছে এইচ উচ্চতায়, অর্থাৎ 10 মিটার উচ্চতায়, ওকে। এখন আমটি যখন উচ্চতায় আছে, এখন বলতেছে যে ভূপৃষ্ঠে পড়লে আমটি এখান থেকে ধাপ করে নিচে পড়ে গেছে, ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা বলতে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা এটা প্রমাণ করলেই হবে। তাহলে আমরা আগে কি করছিলাম, যে যখন সে উচ্চতায় ছিল, এইচ মিটার উচ্চতায় ছিল, তখন তার বিভব শক্তি কত ছিল? ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ, ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এবং এইখানে যেহেতু কোনো বেগ ছিল না, তাই এখানে গতিশক্তি অর্থাৎ বেগ, অর্থাৎ ভি ছোট হাতের বেগ কে ইজ ইকুয়ালস টু ছিল 0, গতিশক্তি কত ছিল? 0, কারণ যেহেতু কোনো বেগ ছিল না, তার মানে গতিশক্তিও ছিল না। গতি না থাকলে গতিশক্তি কি থাকবে? কখনোই না। তাহলে এখানে আমার কি করতে হবে? খুব সিম্পলি এখানে মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে হচ্ছে ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস কে ইজ ইকুয়ালস টু এম জি এইচ প্লাস 0, ঠিক আছে। অর্থাৎ এখানে হবে ই ইজ ইকুয়ালস টু, আমি এখানে এটাকে ই1 দিলাম, ওকে, ই1 তাহলে এটা হইতেছে আমার 500 গ্রাম, এখানে ভর কি দেওয়া ছিল 500 গ্রাম, যেটাকে নিলে হইতেছে 0.5 কেজি, ওকে। তাহলে এর হয় কত? 0.5 গুণ 9.8 গুণ এইচ হচ্ছে 10, তাহলে এখানে বুঝে দিতেছে 98 আর এর অর্ধেক 49 জুল হবে। তাহলে ই1 এ শক্তি কত? 49 জুল। এটা হচ্ছে কত উচ্চতায়? এইচ উচ্চতায়, ঠিক আছে। এখন আমি দেখি যখন ভূমিতে পড়ছে তখন কি, ভূমিতে পড়ার যে আগ মুহূর্তে ছিল সেখানে আমার কত ছিল? ভূমিতে পড়ার আগ মুহূর্তে আমার বেগ ছিল হইতেছে ভি, ওকে, বেগ ছিল ভি, আর ভূমি স্টার্টিংয়ে ইউ ছিল 0 মিটার পার সেকেন্ড, ওকে, আর পড়ছে কতটুকু? 10 মিটার। তাহলে এখানে আমি জানি কি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ওকে। এখানে ইউ হইতেছে 0, ওকে, ইউ হচ্ছে 0, তাহলে ইউ বাদ। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বা ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gh। তো এখান থেকে আমি হিসেব করলে কত আসে? হিসাব করলে আসে হইতেছে, আচ্ছা আমার এখানে একটা জিনিস মাথায় রাখলে হবে, এটা আমি সহজে এটা হিসাব না করলেও পারতেছি এখন। তাইলে আমি এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh রেখে দিলেও হইতেছে। এটা আমার সুবিধা কি হবে? তাহলে আমি কে হিসেব করতে পারবো, কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মানে 2gh, 2 কাটা, তাহলে থাকে কি 2 আর 2 কাটা, তাহলে থাকে হইতেছে এম জি এইচ, কে ইজ ইকুয়ালস টু এম জি এইচ, ঠিক আছে। তাহলে কে ইজ ইকুয়ালস টু কী হয়েছে? এম জি এইচ। তাহলে এইখানে ই2 শক্তি, ই2 ইজ ইকুয়ালস টু কী হবে? ই2 ইজ ইকুয়ালস টু হইতেছে ভি প্লাস কে, তার মানে ভি ইজ ইকুয়ালস টু এখানে 0, কেন? কারণ এই জায়গাটায় উচ্চতা অর্থাৎ ভূমি থেকে এর উচ্চতা কত? 0, এই জায়গাটায় অর্থাৎ ভূমি থেকে এর উচ্চতা হইতেছে একদম 0, ওকে। ভূমি থেকে যেহেতু এর উচ্চতাটা 0, তাহলে বিভব শক্তিও কত হবে? 0, কজ এইচ 0 হইলে বিভব শক্তিও 0। একদম মাথায় রাখবেন যে যখন একদম ভূমিতে পড়ার আগ মুহূর্তে, অর্থাৎ এই যে এই জায়গায় একদম আগ মুহূর্তে, তখন হচ্ছে উচ্চতাটা ছিল হইতেছে 0, ওকে। সো তার মানে এটা 0 আর কে ইজ ইকুয়ালস টু আসতেছে এম জি এইচ, যেটা সমান আসে ওই মান বসাইলে সেমই আসে, সেটা হচ্ছে 49 জুল, অর্থাৎ ই2 ইজ ইকুয়ালস টু 49 জুল। সো তার মানে কি বোঝা যাইতেছে? অতএব
E1 ইজ ইকুয়ালস টু E2, অর্থাৎ আমটি পড়ার পরে অর্থাৎ মুক্তভাবে যদি পড়ে সেই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। ঠিক আছে, আজকে এইটুকু। আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করুন, আমরা আপনাকে অ্যাড করে দিব, অথবা আস্ক ব্রেইনিয়াক্স দিয়ে ফেসবুকে হ্যাশট্যাগটা ইউজ করে আপনার টাইমলাইন থেকে পোস্ট করতে পারেন, আমরা সেক্ষেত্রেও জবাব দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ।